নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন চারুচন্দ্র মুখোপাধ্যায়ের লেখা হাওয়া বদল। দেবেন বড় মানুষের ছেলে, পিতার একমাত্র সন্তান। অল্প বয়সে মাতৃহীন হয়েছিলেন। পিতৃবিয়োগের পর আত্মীয় স্বজন আর কেউই ছিল না। দেখতে সুপুরুষ, হৃদয় উদার এবং চরিত্র নির্মল। বয়স 30 হতে চলল, কিন্তু উপযুক্ত অভিভাবকের অভাবে বিবাহ করা হয়ে ওঠেনি। উচ্চশিক্ষা সমাপ্ত করে দেশভ্রমণ, পুস্তক পাঠ ও জমিদারি দেখা ভিন্ন আর কিছুই কাজ ছিল না। এবার শীতকালে গয়াতে চেঞ্জে যাবেন স্থির করলেন। ব্রহ্মজনী পাহাড়ের নিচে একখানি ছবির মতো বাংলো ভাড়া নিয়ে গয়ায় উপস্থিত হলেন। স্থানটি অতি মনোহর ও স্বাস্থ্যকর। শহরের দুর্গন্ধ ও ধুলো এখানে নেই। অদূরে একটি প্রস্রবণ নির্মল জল দিয়ে কত লোককে তৃপ্তি দিচ্ছে। দেবেনের পাশেই মিসেস চৌধুরীর বাড়ি। তার স্বামী বিলাত ফেরত ডাক্তার ছিলেন। তিনি কন্যা সুষমা ও স্ত্রীকে নিয়ে অনেকদিন বিলাতে ছিলেন। গয়াতে জমিদারি কিনে অবধি ওইখানেই ডাক্তারি করতেন। তার মৃত্যুর পর তার স্ত্রী ও কন্যা ওই স্থানেই রয়ে গেলেন। স্বামী পরিত্যক্ত সম্পত্তির বেশ আয় ছিল, সুখেই দিনপাত হতো। মিসেস চৌধুরীর বাড়ির পাশে বৃদ্ধ ব্রাহ্মণ কৃষ্ণবাবুর বাড়ি। তিনি অবসরপ্রাপ্ত কেরানি। একমাত্র সন্তান কন্যাকে নিয়ে এই কুটিরে বাস করেন। মিসেস চৌধুরীর বাড়ি বিলাতি ধরনে প্রস্তুত ও সজ্জিত। সামনে সুন্দর ফুল বাগান, জুঁই, চামেলি, চাঁপা, বেলা ইত্যাদি দেশি ফুলে ও বিলাতি সাময়িক ফুলে বাগানটি যেন হাসছে। লতা ও ফুলের কুঞ্জবনটিও যেন ব্রহ্মজনীগিরির শোভা বৃদ্ধি করছে। কৃষ্ণবাবুর বাড়িটা সেকালের ঋষিদের কুটিরের মতো। নানা প্রকার ফল ও ফুলের গাছে চারিদিক ঘেরা। পরিষ্কার পরিচ্ছন্ন দালান ও উঠোন, যেন চারিদিকে শান্তির ছবি। এই দুখানি বাড়ি দেখলেই মনে হয় একখানি ভোগ ও ঐশ্বর্যের ও অন্যখানি দারিদ্র্যের ও শান্তির ছবি। মিসেস চৌধুরীর কন্যা সুষমা বিদুষী, হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস। রূপ ও যৌবন সম্পূর্ণভাবে বিদ্যমান। চিত্রবিচিত্র বেশবিন্যাসে উভয়েরই গৌরব বৃদ্ধি করেছে। মাতা ও কন্যা বাগানে বেড়াতে বেড়াতে সংলগ্ন বাড়িতে দেবেনকে দেখতে পান। এই 3 দিনেই তাঁরা বুঝেছিলেন যে দেবেন বড় লোক। রোলস রয়েস মোটর গাড়ি ও ভৃত্যের আড়ম্বরে বুঝলেন তাঁদের থেকে প্রতিবেশীর আর্থিক অবস্থা অনেক উচ্চে। দেবেনের সঙ্গে আলাপ করবার জন্য মিসেস চৌধুরী ব্যস্ত হয়ে সুযোগ খুঁজতে লাগলেন। রূপবান, ধনী এবং গৃহে অভিভাবকহীন একাকী যুবককে দেখে কোন যুবতী কন্যার মাতা স্থির থাকতে পারেন? একদিন বিকালে দেবেনকে বাগানে বেড়াতে দেখে মিসেস চৌধুরী বেড়ার কাছে বেড়াতে লাগলেন। যখন উভয় পরস্পরের কাছে এলেন, তখন মিসেস চৌধুরী দেবেনের সঙ্গে কথা বলতে লাগলেন। দেবেন আত্মপরিচয় দিলেন ও বললেন যে শীতের 3 মাস গয়াতে থাকবেন। অবিবাহিত ও সংসারে দেবেনের আর কোনো আত্মীয় নেই শুনে মিসেস চৌধুরীর আনন্দের সীমা রইল না। তখনই দেবেনকে বাড়িতে আসতে বললেন। দেবেন প্রতিবেশিনীর বাড়িতে এসে দেখলেন যে বিলাতি সভ্যতার চরম আদর্শে বাড়িখানি সুসজ্জিত। বিস্তৃত ড্রয়িং রুমে মখমলমণ্ডিত সুবৃহৎ সোফায় বসে মিসেস চৌধুরী ও দেবেন উভয় পক্ষের বিস্তারিত পরিচয় নিতে আরম্ভ করলেন। খানিকক্ষণ পরে মিসেস চৌধুরী কন্যাকে ডাকলেন। সুষমা পার্শ্ববর্তী ঘর থেকে এলে দুজনের পরিচয় হল। সুষমা দেবেনের সম্মুখে একখানি চেয়ারে বসে তাকে নানা বিষয়ে প্রশ্নের পর প্রশ্নে অভিভূত করতে লেগে গেল। তার রূপ, বাকচাতুরী, বেশবিন্যাসের পারিপাট্য ও যৌবন দেখে দেবেন মন্ত্রমুগ্ধ হলেন। মুখ কথা বলছে, কিন্তু কি কথা বলছে মন তা জানে না। সুষমার গঙ্গা যমুনার মতো বেনি দুটি একটি পৃষ্ঠদেশে ও একটি বক্ষস্থলে পড়েছে। শত বাসনাপূর্ণ চঞ্চল চোখের কি আকর্ষণী শক্তি!
রাজহাঁসের মতো উচ্চ শ্বেত গ্রীবা, রক্তবর্ণ ওষ্ঠাধর, শুভ্র বাহুযুগল সকলই যেন পূর্ণ যৌবনের সৌন্দর্যের বৃদ্ধি করেছে। যন্ত্রের মতো দেবেন কথা কইছেন, কিন্তু মনে মনে সুষমার রূপের, গুণের ও জ্ঞানের প্রশংসা করছেন। খানিকক্ষণ পরে মাতার আদেশানুযায়ী সুষমা পিয়ানো বাজিয়ে গান করে শোনালেন। সুরের কি মাদকতা, কি মিষ্টতা! অনেক রাত্রে দেবেন বিদায় নিয়ে গৃহে এলেন। সারা রাত্রি সুষমার স্বপ্ন দেখলেন। মিসেস চৌধুরী দেবেনের বন্ধু ও অভিভাবক হয়ে উঠতে লাগলেন। আজ বুদ্ধগয়া, কাল একতারা জলপ্রপাত, অন্যদিন বরাবর গুহা, এইসব দেখাতে লাগলেন। দেবেনও শিক্ষিতা সুষমাকে সহচরী পেয়ে ভ্রমণের আনন্দ উপভোগ করতে লাগলেন। প্রত্যেক সন্ধ্যার সময় মিসেস চৌধুরীর বাগান ও লতাকুঞ্জে নবদম্পতির মতো দেবেন ও সুষমা ভ্রমণ ও আলাপে কাটাতে লাগলেন। বেড়াতে বেড়াতে রোজই দেবেন দেখতে লাগলেন যে পাশের বাড়িতে একটি বৃদ্ধ কুটিরের দালানে বসে সন্ধ্যার সময় জপ করেন ও একটি মলিন বসনা যুবতী রুক্ষ ও আলুলায়িত কেশে তুলসীতলে গলবস্ত্র হয়ে প্রণাম করে প্রদীপ দেয়। কৌতূহলবশত সুষমাকে জিজ্ঞাসা করলেন তাঁদের প্রতিবেশী কে। সুষমা বললেন, ও এক বুড়ো পেনশনভোগী কেরানি আর তার মেয়ে। মেয়ের মা নেই, বুড়োই মানুষ করছে। মেয়েটির সুষমার মতো মার্জিত রূপ না থাকলেও দেখতে গৌরাঙ্গী ও সুশ্রী। বয়স প্রায় 20 বছর। সুষমার চেয়ে 4-5 বছরের ছোট মনে হয়। একদিন সন্ধ্যার সময় দেবেন ও সুষমা যখন কুঞ্জবনে প্রেমালাপ করছিলেন, মেয়েটিকে প্রদীপ হাতে আসতে দেখে সুষমা বলে উঠল, কি জ্বালা! আমরা যখনই একটু নির্জনে বসি, মেয়েটা অমনি আড়ি পাততে আসে। মেয়েটি কিন্তু তাদের আদৌ লক্ষ্য করে না, অবনত মস্তকে তুলসীতলায় প্রদীপ দিয়ে চলে যায়। সুষমার মন্তব্যে দেবেনের মনে কষ্ট হল। তিনি জিজ্ঞাসা করলেন, ওরা কি খুব গরিব? হ্যাঁ, কেরানি ছিল বই তো নয়। কাল ওদের বাড়ি যাব, গরিবেরই তো খোঁজ নেওয়া উচিত। ওদের বাড়ি যাবেন? বসবার জায়গাও দিতে পারবে না, গিয়ে কি হবে? তা হোক, বেচারি বুড়ো আমায় রোজ দেখেন, হয়তো গরিবের কোনো উপকার করতে পারব। কথাগুলি সুষমার ভালো লাগল না। যা হোক, দেবেন পরদিন গরিবের কুটিরে এলেন। কৃষ্ণবাবু তখন দাওয়ায় বসে তামাকু সেবন করছিলেন। দেবেনকে আসতে দেখে তাড়াতাড়ি ছুটে গিয়ে তাঁর হাত ধরে বারান্দায় একখানি শতরঞ্জির উপর বসতে বললেন। কি করে অভ্যর্থনা করবেন যেন ঠিক করতে পারছেন না। বললেন, বাবা, আমরা গরিব, আমাদের ঘরে তোমার যোগ্য স্থান কোথায়? কদিন তুমি এসেছো দেখছি, ভাবি গিয়ে জিজ্ঞাসা করি কোনো জিনিসের অভাব হচ্ছে কি না, কিন্তু সাহস হয় না। মনে হয় তুমি কি মনে করবে। কোনো জিনিসের অভাব হলে বলো, আমি বাজার হাট সব নিজেই করি, না হয় তোমারও করে দেব। দেবেন বললেন, ভগবানের চোখে গরিব ও বড়লোক নেই, তিনি তো দুজনকেই গড়েছেন। সামান্য টাকার জোরে বড় হয় না, মনের জন্যেই বড় ছোট হয়। আপনার মন তো খুব বড়। বাবা, আমার স্ত্রী অনেক দিন মারা গেছেন। একটি ছেলে ছিল, অনেক কষ্টে তাকে লেখাপড়া শিখিয়ে এখানে উকিল করে দিয়েছিলাম। সেও তো হঠাৎ মারা গেল। এখন একটি মাত্র জীবনের সম্বল ওই মেয়ে তরু। তাকে বোধহয় দেখেছ? তরু, এদিকে এসো। যুবতী যখন দেবেনের সামনে এসে দেবেনকে প্রণাম করলেন, তিনি দেখলেন যেন দেবী প্রতিমা। মলিন বস্ত্রের মধ্য থেকে রূপ যেন ভস্মাবৃত অগ্নির মতো বের হচ্ছে। শান্ত স্নিগ্ধ আকর্ণ চক্ষু দুটি বাসনাশূন্য অন্তরের পবিত্রতার পরিচয় দিচ্ছে। নিরাভরণা হলেও যেন কমনীয়তা অলঙ্কারকে ধিক্কার দিচ্ছে। কৃষ্ণবাবু বললেন যে তিনি নিজে কন্যাকে মোটামুটি ইংরেজি, বাংলা ও অঙ্ক শিক্ষা দিয়েছেন।
এবং গৃহকর্মে সে পটু। দরিদ্র বলে উপযুক্ত পাত্রে কন্যার বিবাহ দিতে পারেননি। কি করে কন্যার বিবাহ দেবেন এই ভাবনায় তাঁর আহার ও নিদ্রা হয় না। এই বলে বৃদ্ধের চোখ দিয়ে জল পড়তে লাগল। দেবেনের মনে কষ্ট হল। তিনি বললেন, আচ্ছা, মেয়ের বিয়ের সময় আমায় খবর দেবেন, আমি যথাসাধ্য সাহায্য করব। বৃদ্ধ ইংরেজি মতে ধন্যবাদ দিতে পারলেন না, শুধু বললেন, বাবা, ভগবান তোমার মঙ্গল করুন। দেবেন কৃষ্ণবাবুর কাছ থেকে বিদায় নিলেন। পথে দেখলেন বৃক্ষের অন্তরাল থেকে সুষমা তাকে লক্ষ্য করছে। তিনি যেন দেখতে পাননি এই ভান করে বাসায় ফিরে সন্ধ্যার বসলেন। খানিকক্ষণ পরে চাকর এসে সংবাদ দিল, মেম সাহেব আয়া। দেবেন তাকে বসতে দিতে বললেন। সুষমা কিন্তু বসতে পারলেন না। মানসিক উত্তেজনায় বাগানে পদচারণা করতে লাগলেন। তরুকে দেখে দেবেন মোহিত হয়ে গিয়েছে কিনা এই জানবার জন্যই ব্যস্ত। খানিকক্ষণ পরে দেবেন এলে বললেন, বাবা, পুজো আর হয় না। ভেবেছিলাম লেখাপড়া শিখে ওসব ত্যাগ করেছেন। বাইরে তো বেশ সাহেব, আবার ঘরে এসে ভট্টাচার্যি বামুন। দেবেন হেসে বললেন, লেখাপড়া শিখেছি বলে কি ধর্ম ছেড়ে দেব? কেন, সাহেবরাও তো গির্জায় যায়। থাকো সব কথা। তরুর বাড়ি গিয়ে যে ওঠবার নামটি নেই, একেবারে প্রথম দৃষ্টিতেই পরাজয় নাকি? পরাজয় হয়েছিল তোমায় প্রথম দেখে। তরুকে তো তুলসীতলায় কদিন দেখছি। আরও গরিবের মেয়ে, ওর কি চাঁদ ধরবার আকাঙ্ক্ষা আছে? তবু ভালো, মজে যাননি এই ঢের। ওসব মেয়ে পালিশ করতে সারা জীবন যাবে। তা হতে পারে, কিন্তু জানো তো, হীরাও অনেক কেটে পালিশ করতে হয়, তবে তো তার দাম হয়। যাক ওসব কথা, এখন এসো বাগানে বেড়ানো যাক। দুজনে চন্দ্রালোকে বেড়াতে বেড়াতে ভবিষ্যৎ জীবনের আলোচনা করতে লাগলেন। দেবেন তখনও লক্ষ্যহীন, কিন্তু সুষমার লক্ষ্য স্থির। ভাবলেন দেবেনই তার জীবনের ধ্রুবতারা। রাত্রে বিছানায় শুয়ে দেবেন দুটি নারীর চরিত্রের তুলনা করতে লাগলেন। ভাবলেন সুষমা হয়তো আদর্শ শিক্ষিতা স্ত্রী হবেন, বন্ধুবান্ধবদের আদর আপ্যায়িত করতে পারবেন, জ্ঞানে ও আমোদে তাঁর উপযুক্ত সহচরী হবেন। কিন্তু দরিদ্র কৃষ্ণবাবুর ওপর কটাক্ষে সুষমার চরিত্রের উদারতা নেই মনে হয়। হয়তো তা তরুর ওপর হিংসার জন্য, পাছে তরু দেবেনের হৃদয় জয় করে। কিন্তু তরুর চন্দ্রকিরণের মতো স্নিগ্ধ রূপ, কামনাশূন্য চোখ, ধর্মে আস্থা, পিতৃভক্তি, গৃহকর্মে পটুতা, পবিত্র চিত্ত, এই সকল গুণ উপেক্ষার নয়। হয়তো তাকে শিক্ষা দিয়ে উপযুক্ত সহচরী করে নিতে পারেন, কিন্তু গরিব কেরানির কন্যাকে বিবাহ করলে তার বন্ধুবর্গ কি বলবে? ধনী সমাজে তরুর স্থান কোথায়? একদিন সন্ধ্যাবেলা কাটারি পাহাড়ের ওপর সুষমা ও দেবেন বসে আছেন। সূর্যদেব ধীরে ধীরে অস্তাচলে যাচ্ছেন। তাঁর কিরণের রক্তিম আভায় সুষমার মুখমণ্ডল উজ্জ্বলতর হয়েছে। সন্ধ্যার পর চন্দ্রালোকে যেন সুষমাকে রজতমূর্তির মতো দেখাতে লাগল। অনেক আলাপের পর সুষমা জিজ্ঞাসা করলেন, আর কতদিন একলা থাকবেন? যতদিন তুমি থাকতে দেবে। আমি তো আর থাকতে দেব না। কই, এ কথা তো আগে বলনি। তুমি কি আমার বিয়ে করে সুখী হবে? নিশ্চয়ই। এই 2 মাস তো সুখী হয়েছি, এবার চিরকালের জন্য সুখী হতে চাই। দেবেন সুষমাকে বাহুবদ্ধ করে প্রেম চুম্বন দিলেন। ঠিক সেই সময় মাথার উপর দিয়ে একটা পেঁচা কর্কশ কণ্ঠে ডেকে উড়ে গেল। দেবেন ভাবলেন অলক্ষণ। আজ মিসেস চৌধুরী খুব বড় একটা চা পার্টি দিচ্ছেন। অনেক ভদ্রলোক ও মহিলা এসেছেন। দেবেনকে সকলের কাছে পরিচয় করিয়ে দিলেন। ভোজের পর সুষমা পিয়ানো বাজিয়ে সকলকে আপ্যায়িত করলেন। সভাভঙ্গের কিছু পূর্বে মিসেস চৌধুরী জানিয়ে দিলেন যে দেবেন তাঁর জামাতা হবেন। রূপ, জ্ঞান ও অর্থবান পাত্রের সঙ্গে রূপবতী ও শিক্ষিতা সুষমার বিবাহ হবে, এতে সকলেই আনন্দিত হলেন। ভাবী দম্পতিকে আশীর্বাদ করে অতিথিরা চলে গেলেন।
কিন্তু অনেক রাত্রি হলে দেবেন সুষমাদের বাড়ি থেকে ফিরলেন। সারা রাত্রি সুখস্বপ্ন দেখতে লাগলেন। পরদিন প্রাতে দেবেনের শরীর তেমন ভালো মনে হলো না। মাথায় তীব্র যাতনা ও জ্বরের মতো মনে হলো। সুষমা ও তার মা এসে বললেন, এ রাত্রি জাগরণের ফল কোনো ভয় নেই, দিবানিদ্রায় সেরে যাবে। বিকালে কিন্তু মাথার যন্ত্রণা ও জ্বর বেড়ে উঠল। রোগী অস্থির হয়ে পড়লেন। ডাক্তার আনা হলো। তিনি ওষুধ দিয়ে মাথায় বরফের ব্যবস্থা করলেন। সুষমা অনেক রাত্রি পর্যন্ত রোগীর মাথায় বরফ দিতে লাগলেন। যখন মনে হলো রোগী ঘুমিয়েছে, তখন বাড়ি চলে গেলেন। আজ অনেকদিন পরে দেবেনের জ্ঞানের প্রথম সঞ্চার হয়েছে। মনে হলো সুষমার কোমল হস্ত তার মাথার উপর রয়েছে। বুঝতে চেষ্টা করলেন কেন শুয়ে আছেন, তার কি হয়েছে। খানিকক্ষণ চিন্তার পর মনে হলো তার অসুখ হয়েছে। ক্ষীণ স্বরে ডাকলেন, সুষমা। ভাবলেন সুষমা সেবা করছে। আবার তন্দ্রার মতো ঘোর এলো, জ্ঞান হারা হলেন। পরদিন আবার যখন জ্ঞান হলো, তখন বুঝলেন যে সেই নারীর কোমল হস্তের স্পর্শ। আবার ডাকলেন, সুষমা। নারী বলল, আপনি কথা বলবেন না, কথা বললে অসুখ বাড়বে। দেবেন বললেন, সুষমা, তুমি স্বর্গের দেবী, না জানি কত সেবা করেছ। ডাক্তারবাবুর মানা, কথা বলবেন না, সেরে উঠে ধন্যবাদ দেবেন। দেবেন অতি কষ্টে প্রাণের আবেগে নারীর হাতটি মাথা থেকে সামনে আনতে সেবিকাও শয্যা পার্শ্বে এলেন। জড়িত স্বরে সুষমা বলতে বলতে চোখ অল্প বিস্ফারিত করে দেখে চমকে উঠলেন। কোথায় তাঁর দেবী সুষমা? এ যে দরিদ্রা তরু। উত্তেজনায় আবার সংজ্ঞাহীন হলেন। অনেক পরিচর্যার পরে বিকালে যখন পূর্ণ জ্ঞান হল, দেবেন চেয়ে দেখলেন যে ডাক্তারবাবু, কৃষ্ণবাবু ও তাঁর বিশ্বস্ত ভৃত্য পাঁড়েজি তাঁর কাছে দাঁড়িয়ে আছেন। ডাক্তারবাবুকে দেবেন জিজ্ঞাসা করলেন তার কি হয়েছিল। ডাক্তারবাবু বললেন, আপনার মেনিনজাইটিস হয়েছিল, বাঁচবার কোনো আশাই ছিল না। এই বৃদ্ধ ব্রাহ্মণ ও তাঁর মেয়ের অক্লান্ত সেবায় বেঁচে গেলেন। পাঁড়েজি বলল, আরে বাবু, এ লড়কি তো দেবী, রাত দিন তোমাকে সেবা করেছে, ঘুমায় না, খায় না। আর যখন ডাক্তারবাবু কহেছেন যে তুমি জিবে না, তখন লড়কি কত দেবতা ডেকে কেঁদেছে। দেবেন অশ্রুপূর্ণ নেত্রে কৃতজ্ঞতা জানিয়ে জিজ্ঞাসা করলেন, সুষমা কই? ডাক্তারবাবু বললেন, তাঁরা যেদিন শুনলেন যে আপনার সংক্রামক মেনিনজাইটিস হয়েছে, সেই দিনই গয়া থেকে চলে গেলেন। কোথায় গিয়েছেন জিজ্ঞাসা করতে দেবেনের প্রবৃত্তি হল না। ধীরে ধীরে সেরে উঠবার পর দেবেন দেশে ফেরবার বন্দোবস্ত করতে লাগলেন। কৃষ্ণবাবু ও তরু তাঁর আসন্ন বিদায়ের জন্য দুঃখিত হলেন। গয়া ছাড়বার 2 ঘণ্টা পূর্বে দেবেন কৃষ্ণবাবুর কুটিরে উপস্থিত হলেন। তিনজনেই কাঁদতে লাগলেন। তরুকে বললেন, তরু, তুমি স্বর্গের দেবী, ভুলে সুষমাকে তোমার স্থান দিয়েছিলাম। আমার বাড়িতে তোমার মতো দেবী প্রতিষ্ঠা করব। তোমায় ছাড়া আর কাউকে হৃদয়ের আসনে বসাবো না। তরু বলল, আপনার সেবা করে নারী জন্ম সার্থক করেছি। আপনার স্ত্রী হবার আমার যোগ্যতা কি, আশাও করিনি। তবে যেন দাসী বলে চিরকাল মনে রাখেন, এই আমার ভিক্ষা। এই বলে কাঁদতে কাঁদতে তরু বসে পড়ল। দেবেন তার কোমল হাত দুটি ধরে বললেন, পাঁড়েজির কাছে সব শুনেছি, চলো, আমার মোটর দাঁড়িয়ে আছে, তোমার জিনিসপত্র আমার চাকরেরা পরে গুছিয়ে নিয়ে যাবে। কৃষ্ণবাবুর দিকে চেয়ে বললেন, আমি আপনাদের সেবা ও যত্নের উপযুক্ত প্রতিদান আর কি দেব? আমি আজ ভিখারি, এই দেবীকে ভিক্ষা চাই। আর আমার অভিভাবক নেই, আপনি আমাদের দুজনেরই অভিভাবক হবেন। চলুন, আর দেরি করবেন না।
দেবেনের ইচ্ছা পূর্ণ হলো।